অভিক ছেলেটা রূপপুরের আর ১০টা ছেলের মতো নয়। তার শরীরটা এই শান্ত গ্রামে পড়ে থাকলেও মনটা পড়ে থাকত অচেনা সব পাহাড়ি রাস্তায়। ছোটবেলা থেকেই ওর একটা অদ্ভুত স্বভাব। কোথাও যাওয়ার সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে এক পায়ে খাড়া। সে নদীর পাড়ের মেলা হোক কি পাশের শহর, অভিককে আটকে রাখা যেত না। এই ছোট গ্রামটা যেন ওর স্বপ্নের জন্য বড্ড ছোট হয়ে গিয়েছিল। ওর আসল নেশা ছিল সিকিম। ইন্টারনেটে সস্তা ডেটা খরচ করে ঘন্টার পর ঘন্টা ও শুধু পাহাড়ের ছবি দেখত। মেঘে ঢাকা উপত্যকা, ওই প্রাচীন মঠ আর বরফ জমা পাহাড়ের চূড়াগুলো ওকে দিন-রাত হাতছানি দিয়ে রাখত। ও ভাবত একদিন ঠিক এই ছবিগুলোর ভেতরেও নিজে গিয়ে দাঁড়াবে, নিজের হাতে ছুঁয়ে দেখবে ওই সাদা বরফ। সেই অমোঘ টানই একদিন অভিককে ঘর ছাড়া করেছিল, বদলে দিয়েছিল ওর জীবনের পুরো মানেটা। এক শান্ত ভোরে হুট করেই অভিকের মনে হলো আর এক মুহূর্তও দেরি করা সম্ভব না। ব্যাগ গুছিয়ে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তারা প্রথমে অমত করলেও ছেলের এগোয়েমি দেখে শেষমেশ সায় দিলেন। ব্যাস, সামান্য কিছু জামাকাপড় আর এক বুক উত্তেজনা নিয়ে অভিক বেরিয়ে পড়ল। গ্যাংটকে যখন পৌঁছল, ওর চোখ দুটো যেন চকচক করছিল। চারদিকে আকাশ ছোঁয়া পাহাড়, হাড় কাঁপানো বাতাস আর কানে আসা অচেনা সব ভাষা, সব কিছু মিলে অভিকের ঘোর লেগে গেল। ও পাথর হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছিল, সত্যি কি ও এই দুনিয়াতে আছে নাকি কোনো অলৌকিক জগতে পা রেখেছে। গ্যাংটকে গিয়ে ওর প্রথম কাজ ছিল কিরাতেশ্বর মহাদেব মন্দিরে যাওয়া। সেখানে ভক্তি ভরে প্রণাম জানিয়ে ও মনে মনে শুধু একটাই প্রার্থনা করল, যাত্রাটা যেন সুন্দর হয়। মন্দির থেকে বের হয়ে ওর ভেতরটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ঠিক করল এবার পেলিং যাবে। সবাই বলে ওখানকার দৃশ্য নাকি দেখার মতো। কিন্তু পেটে তখন অসহ্য খিদে। রাস্তার ধারের একটা ছোট সরাইখানায় ঢুকে পেট ভরে খেয়ে নিল। বাস ছেড়ে দেবে ভেবে ও তখন অস্থির। বিলটা চুকিয়ে দিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে বেরিয়ে এলো। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ও নিজের সর্বনাশটা করে বসল। মানিব্যাগটা যে টেবিলের উপরেই পড়ে থাকল সেদিকে ওর বিন্দুমাত্র খেয়াল ছিল না। কোনো মতে বাস টার্মিনালে পৌঁছে পেলিঙ্গামী বাসের সিটে বসতে না বসতেই বাসটা পাহাড়ের খাঁজ দিয়ে দুলতে দুলতে এগোতে শুরু করল। জানালার ওপারে পাহাড় আর মেঘের লুকোচুরি দেখছিল অভিক। ওর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি। ও বেচারা ঘুণক্ষরেও জানত না যে আর কয়েকটা মিনিটের মধ্যেই ওর এই রূপকথার মতো সফরটা দুঃস্বপ্নে বদলে যেতে চলেছে। গ্যাংটকের কোলাহল পেছনে ফেলে বাসটা যখন পাহাড়ি নির্জনতার গভীরে ঢুকছে, অভিক তখন মুগ্ধ হয়ে দেখছিল রাস্তার ওই সর্পিল মোড় আর কুয়াশায় ডুবে থাকা পাহাড়ের মাথাগুলো। মাঝপথে এক জায়গায় বাস থামতেই স্থানীয় কয়েকজনের সাথে এক পাহাড়ি মেয়ে এসে উঠল। মেয়েটার মধ্যে একটা মায়াবী ব্যাপার ছিল, চোখে অদ্ভুত এক স্থির বিশ্বাস আর মুখে ম্লান হাসি। ভিক ঠেলে ও এসে ঠিক অভিকের পাশের সিটটাতেই বসল। অভিক একবার ওদিকে তাকিয়েই অপ্রস্তুত হয়ে জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। বাসের ভেতরটা তখন একদম শান্ত। টিকিট কাটতে কাটতে কন্ডাক্টর অভিকের সামনে এসে দাঁড়াল। অভিক খুব স্বাভাবিকভাবেই পকেটে হাত দিল, কিন্তু হাতটা পকেটে ঢুকতেই ওর রক্ত হিম হয়ে গেল। পাগলের মতো এ পকেট ও পকেট হাতড়াতে লাগল। ব্যাগটা খুলে সব ওলটপালট করে ফেলল, এমনকি শার্টের পকেটটাও বাদ দিল না। কিন্তু মানি ব্যাগটা উধাও। ভয়ে আর দুশ্চিন্তায় অভিকের কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করল। ও কাঁচুমাচু হয়ে কন্ডাক্টরকে বোঝানোর চেষ্টা করল যে ওর মানিব্যাগটা সম্ভবত কোথাও পড়ে গেছে। কিন্তু কন্ডাক্টর লোকটা ছিল বড্ড কড়া। ওর কোনো কথাই সে কানে নিল না। সবার সামনে বিচ্ছিরিভাবে চিৎকার করে উঠল, পকেটে কানাকড়ি নেই আবার বাবু সেজে বাসে উঠেছেন? নামুন বলছি, এক্ষুনি নামুন। এখানে বিনে পয়সায় কাউকে চড়ানো হয় না। অভিক তখন প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায়। বারবার অনুনয় করে বলছে যে ও সত্যি বলছে, কিন্তু কন্ডাক্টর মানুষটা যেন পাথর। উল্টো অভিকের ব্যাগটা ধরে হ্যাচকা টান দিয়ে ওকে সিট থেকে নামাতে চাইল। বাসের অন্য যাত্রীরাও কেমন এক অদ্ভুত চোখে ওর দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে সমবেদনার চেয়ে কৌতূহলই বেশি। অপমানে আর চরম অসহায়ত্বে অভিকের মাথাটা নুয়ে এলো। ঠিক সেই মুহূর্তে পাশের সিট থেকে মেয়েটা সপাটে দাঁড়িয়ে পড়ল। কন্ডাক্টরকে পরিষ্কার গলায় ধমক দিয়ে বলল, আরে থামুন তো, ওর ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, মাঝ রাস্তায় নামিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এক নিমেষে বাসের ভেতনের সব শোরগোল থেমে গেল। অভিক যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। মেয়েটা আর এক মুহূর্ত দেরি না করে ব্যাগ থেকে টাকা বের করে কন্ডাক্টরের হাতে একরকম গুজে দিল। টিকিটটা হাতে পেয়ে কন্ডাক্টরও আর কথা বাড়াল না, গজগজ করতে করতে সামনের দিকে চলে গেল। অভিক পাথর হয়ে বসেছিল কিছুক্ষণ। তারপর খুব কষ্টে গলা চিরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি না থাকলে এই জনমানবহীন পাহাড়ি রাস্তায় আজ আমাকে মরতে হতো। মেয়েটা আলতো করে হাসল, বলল, আমি দিয়া, আর আমার কেন যেন মনে হচ্ছে আজ থেকে তোমার এই ভ্রমণের মোড়টা একদম ঘুরে যাবে। অভিক কেবল তাকিয়ে রইল ওর দিকে। ওর বুকের ভেতরটা বলছিল, পাহাড়ি এই অচেনা মেয়েটার সাথে ওর এই দেখা হওয়াটা স্রেফ ভাগ্য নয়, এর চেয়েও বড় কিছু। অভিক কিছুক্ষণ হাবার মতো দিয়ার দিকে তাকিয়ে থাকল, তারপর একটু লাজুক হেসে নিজের নামটা বলল। বাইরের হিমেল বাতাস আর পাহাড়ের ওই সর্পিল চড়াই উতরাই তখন ওর মাথায় নেই। ও তখন ডুবে আছে দিয়ার সাবলীল সব কথায়। বাসটা ডানে বামে দুলতে দুলতে এগোচ্ছিল, কিন্তু অভিকের সমস্ত মনোযোগ তখন ওর পাশের সিটেই আটকে গেছে। কথায় কথায় দিয়া জিজ্ঞেস করল, একা একা এত দূর থেকে আসার সাহস পেলে কোত্থেকে? অভিক হাসি মুখে নিজের সেই পুরনো পাহাড় দেখার নেশার কথা শোনাল। তবে গল্পটা শেষ হতে না হতেই ওর মুখটা আবার কালো হয়ে গেল। বিষণ্ণ গলায়ও স্বীকার করল যে ওর কাছে এখন 1 টাকাও নেই। সম্বল বলতে যা ছিল সবই মানি ব্যাগেই চলে গেছে। দিয়া কিছুক্ষণ গুম মেরে কি যেন ভাবল, তারপর বলল, তা এখন বাড়ি ফিরবে কি করে? অভিক ম্লান হেসে বলল, সেটা আমি নিজেও জানি না। প্রথমবার এমন একটা বিপদে পড়লাম যেখানে ফেরার সব পথই ঝাপসা হয়ে গেছে। অভিকের অসহায়ত্ব দেখে দিয়ার ভেতরটা যেন কেঁপে উঠল। ও একটু ইতস্তক করে সরাসরি অভিকের চোখের দিকে তাকিয়ে বলল, শোনো, তুমি যদি চাও আমার সাথে পেলিং পর্যন্ত আসতে পারো। ওখানে আমাদের ছোট একটা ক্যাফে আছে। আমি পড়াশোনার ফাঁকে বাবা মাকে সাহায্য করি। কয়েকটা দিন ওখানে কাজ করলে তোমার কিছু টাকাও হাতে আসবে, আবার নিজের দেশে ফেরার পথটাও একটু সহজ হবে। অভিক কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দিয়ার মুখের দিকে তাকিয়ে থাকল। অচেনা দেশ, পকেট একদম খালি, এই অবস্থায় এমন প্রস্তাব যেন আকাশ থেকে পড়া কোনো আশীর্বাদ। কোনো দ্বিতীয় চিন্তা না করেই অভিক মাথা নেড়ে সাঁ দিল। পেলিংয়ের মাটিতে পা রাখতেই অভিকের মনে হল ওর সব কষ্ট সার্থক। চোখের সামনে আদিগন্ত বিস্তৃত সাদা কাঞ্চনজঙ্ঘা, আর গায়ে কাঁটা দেওয়া সেই শীতল বাতাস, সব মিলিয়ে চারপাশটা একদম ছবির মতো। দিয়া ওকে সাথে করে নিয়ে গেল ওদের সেই ছোট ক্যাফেতে। হুট করে এক অচেনা বিদেশি যুবককে দেখে দিয়ার বাবা মা প্রথমে একটু থতমত খেয়েছিলেন ঠিকই, কিন্তু দিয়ার মুখে সব শুনে তারা খুব আপন করে নিলেন অভিককে। অভিকের মনেই হচ্ছিল না ও যোজন যোজন দূরে অন্য কোনো দেশে আছে। ওর মনে হচ্ছিল ও যেন নিজের হারানো কোনো আত্মীয়ের বাড়িতে আশ্রয় পেয়েছে। পরের দিন সূর্য ওঠার আগেই অভিক কাজে লেগে পড়ল। কোনোদিন চা বানাচ্ছে, কোনোদিন গরম গরম মোমোর প্লেট নিয়ে ছুটছে টেবিল থেকে টেবিলে, আবার কখনো বা হাসি মুখে কাস্টমারদের ফেলে যাওয়া এঁটো টেবিল পরিষ্কার করছে। দিন যত যাচ্ছিল স্থানীয় মানুষগুলো এই প্রাণবন্ত ছেলেটাকে আপন করে নিচ্ছিল। অভিকের পুরো জগৎটা তখন দিয়া আর ওর এই ছোট ক্যাফেটাকে ঘিরে। তবে মাঝে মাঝে ও একা বসে ভাবত, দিয়া কেন ওর মতো একজন আপাদমস্তক অচেনা মানুষের জন্য এতটা দরাঝাত বাড়াল। সকাল থেকে দোকানে পর্যটকদের হুড়োহুড়ি লেগে থাকত। মোমোর সুগন্ধ আর পাহাড়ের সেই হিমেল আবহে অভিক নিজের কাজটুকু করত খুব মন দিয়ে। থাকতে থাকতে ওখানকার টুকটাক ভাষাও রপ্ত করে ফেলল ও, যা দেখে স্থানীয়রা আরও বেশি মজা পেত। দিয়ার মা এখন নিজের সন্তানের মতোই আদর করে ওর পাতে খাবার তুলে দেন, আর বাবা শিখিয়ে দেন দোকানের খুঁটিনাটি। অভিক প্রথমবার একটা জিনিস হাড় হিম করা সত্যি হিসেবে উপলব্ধি করল, যে ঘর ছাড়লেই মানুষ পর হয়ে যায় না যদি কপালে সঠিক মানুষের সঙ্গ থাকে। এত খাটুনির মাঝেও একটা ভাবনা অভিককে সারাক্ষণ আচ্ছন্ন করে রাখত, দিয়া। মেয়েটার আচরণও ঠিক বুঝতে পারত না। কোনোদিন দিয়া ঘণ্টার পর ঘণ্টা ওর সাথে হো হো করে হাসত, আবার কোনোদিন হুট করেই কেমন গুম মেরে যেত। অভিক অনেকবার খেয়াল করেছে দিয়া আড়াল থেকে ওকে দেখছে, কিন্তু যেই না অভিক চোখ ফেরাত, দিয়া অমনি লাজুক হেসে চোখ সরিয়ে নিয়ে অন্য কাজে ব্যস্ত হওয়ার ভান করত। অভিক বুঝতে পারছিল ওর মনের ভেতরটা একদম ওলটপালট হয়ে যাচ্ছে। দেখতে দেখতে মাস কাবার হল। অভিক এখন এই ছোট ক্যাফেটেরিয়ার অবিচ্ছেদ্য অংশ। নিয়মিত যারা আসে তারা এখন অভিককে নাম ধরে ডাকে, খোঁজখবর নেয়। এক বিকেলে দোকানের ঝাঁপ ফেলার পর দিয়ার বাবা সারা মাসের আয়ের একটা বড় অংশ, প্রায় 10,000 টাকা অভিকের হাতে দিয়ে বললেন, বাবা, তুমি আমাদের জন্য যা করেছ তা ভোলার নয়। এই নাও তোমার পারিশ্রমিক। এখন তোমার হাতে যথেষ্ট টাকা আছে, চাইলে এবার নিশ্চিন্তে নিজের দেশে ফিরতে পারো। টাকাগুলো হাতে নিতেই অভিকের বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। ও শুধু ছটফট করে দিয়াকে খুঁজছিল। দিয়া তখন ক্যাফের এক কোণে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিল।
ও ধীর পায়ে এগিয়ে এসে আলতো হেসে জিজ্ঞেস করল, কি হলো, হঠাৎ এমন থমকে গেলে যে? অভিক কয়েক মুহূর্ত দিয়ার চোখের গভীরে তাকিয়ে রইল। তারপর যেন সারা জীবনের সব জমে থাকা আবেগ বাঁধ ভাঙল। ও খুব নিচু ভাঙা গলায় বলল, সত্যি বলবো দিয়া, যেদিন এই পাহাড়ে এসেছিলাম তখন আমার বলতে কিচ্ছু ছিল না, না ছিল পকেটে টাকা, না ছিল কোনো চেনা মুখ। কিন্তু তুমি আমাকে যেভাবে আশ্রয় দিলে, যেভাবে বিশ্বাস করলে, আমি টেরই পাইনি কখন তুমি আমার সবটুকু জুড়ে বসেছ। আজ বাড়ি ফেরার টাকা পকেটে আছে ঠিকই, কিন্তু এখান থেকে চলে যাওয়ার মতো জোর আমি মনে পাচ্ছি না। দিয়া, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অভিকের এই সোজাসাপটা কথাগুলো শুনে দিয়া যেন স্থবির হয়ে গেল। ওর ফর্সা মুখটা লজ্জায় মুহূর্তেই লাল হয়ে উঠল। কয়েক সেকেন্ডও অভিকের মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল, তারপর আর একটা শব্দও খরচ না করে হুট করে দোকানের ভেতর দিয়ে অন্দরে চলে গেল। অভিক ওখানেই একা চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু ওর বুকের ভেতর তখন ড্রাম বাজছে। এখন সব কিছু নির্ভর করছে দিয়ার ওই একটা সিগন্যালের উপর। সেই রাতে অভিকের চোখের পাতা এক করতে পারল না ও। সারা রাত চোখের সামনে শুধু দিয়ার ওই মুখটা ভেসে উঠছিল। জীবনে প্রথমবার ও কারো কাছে নিজের মনটা এভাবে উজাড় করে দিয়েছে, আর এখন এক যন্ত্রণাদায়ক অনিশ্চয়তা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। বাইরে পাহাড়ে কনকনে ঠান্ডা হাওয়া বইছিল, আকাশটা একদম নীলচে শান্ত, কিন্তু অভিকের ভেতরে তখন তোলপাড়। ও বারবার ভাবছিল কাজটা কি ঠিক হলো, নাকি দিয়াকে এটা না বললেই ভালো হতো। সকাল হতেই অভিক কোনোমতে স্নান সেরে দোকানে গিয়ে হাজির হলো, কিন্তু কাজে ওর মন একদমই বসছিল না। চোখ দুটো সারাক্ষণ দিয়াকে হাতড়া বেড়াচ্ছিল। দিয়া আগের মতোই কাস্টমার সামলাচ্ছে, প্লেটে মোমো সাজিয়ে দিচ্ছে, ক্যাশ কাউন্টারে বসছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো ও একবারের জন্য অভিকের চোখের দিকে তাকাচ্ছে না। অভিকের বুকটা ধক করে উঠল। ওর মনে হলো ও নিশ্চয়ই কোনো মস্ত বড় ভুল করে ফেলেছে। হয়তো দিয়া ওকে শুধুই একজন ভালো বন্ধু ভাবত। ও মুখ বুজে কাজ করছিল ঠিকই, কিন্তু ওর চেহারার সেই বিষণ্ণতার অস্থিরতা যে কেউ দেখলেই বলে দিতে পারত ওর ভেতরটা কতটা ভেঙে গেছে। খানিক বাদে দিয়ার বাবা দোকান থেকে বেরিয়ে এলেন, মুখে খুব শান্ত একটা হাসি। অভিকের দিকে তাকিয়ে বললেন, অভিক বাবা, শোনো, একটু এদিকে এসে আমার পাশে বসো তো। অভিকের বুকটা তখন ভয়ে দুরু করছে, হাত পা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ও বেশ জড়সড় হয়ে দিয়ার বাবার পাশে গিয়ে বসল। ঠিক তখনই দিয়ার মাও এসে ওখানে দাঁড়ালেন। অভিক নিশ্চিত হয়ে গেল এবার হয়তো ওকে ব্যাগ গুছিয়ে বাড়ির পথ ধরতে বলা হবে। কয়েক মুহূর্ত এক থমথমে নীরবতা। তারপর দিয়ার বাবা হেসে দিয়ে বললেন, দিয়া আমাদের সব বলেছে। সত্যি বলতে কি বাবা, তোমাদের এই একে অপরের প্রতি টানটা অত 1 মাস ধরে আমাদেরও চোখে পড়েছে। অভিক পাথর হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। দিয়ার মা তখন খুব মমতা নিয়ে বললেন, বাবা অভিক, যেদিন তুমি প্রথমে এখানে পা রেখেছিলে সেদিন আমাদের কাছে তুমি ছিলে এক অচেনা পথিক, কিন্তু যেভাবে তুমি খাটলে, নিজের সততা দেখালে, আর আমাদের পরিবারটাকে নিজের বলে আগলে রাখলে, তাতেই আমরা বুঝেছি তুমি ছেলের হিসেবে খাঁটি। তোমার ভালোবাসা যদি সত্যি হয় আর তুমি যদি আমাদের মেয়েটাকে সুখে রাখতে পারো, তবে আমাদের কোনো আপত্তি নেই। কথাটা শোনা মাত্রই অভিকের দুচোখ ভিজে এলো। ওর মনে হলো মাথার ওপর থেকে যেন মস্ত বড় একটা পাহাড় সরে গেল। ঠিক সেই মুহূর্তে দিয়া একদম লাজুক মুখে বাইরে বেরিয়ে এলো। লজ্জায় ওর গাল দুটো তখন লাল হয়ে আছে। ও মাথা নিচু করে অভিকের সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পর আলতো করে একবার অভিকের দিকে পাকিয়েই ও মুখ লুকিয়ে হাসল। অভিক বুঝে নিল দিয়াও এই সম্পর্কটা মেনে নিয়েছে। অভিকের ভেতরটা তখন এমন এক শান্তিতে ভরে গেল যাও সারা জীবনেও কোনো দিন টের পায়নি। এরপর যেন সবকিছু পাল্টে যাওয়ার এক দৌড় শুরু হলো। অভিকার এক মুহূর্ত দেরি না করে সোজা বাংলাদেশের বাড়িতে ফোন লাগালো। সব শুনে ওর বাবা মা তো থতমত খেয়ে গেলেন। ছেলে পাহাড়ে ঘুরতে গিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। কিন্তু অভিক যখন দিয়া আর ওর পরিবারের সেই বড় মনের গল্প শোনাল, তারা আর না করতে পারলেন না। কয়েক সপ্তাহ পর ওর বাবা মাও রূপপুর থেকে সিকিমে এসে পৌঁছলেন। দুই ভিন্ন দেশ আর ভিন্ন সংস্কৃতির দুটো পরিবার যখন প্রথমবারের মতো এক হল, সেই মুহূর্তটা ছিল প্রচণ্ড আবেগের। একে অপরের ভাষা হয়তো বুঝছিলেন না ঠিকঠাক, কিন্তু মনের টানটা বুঝতে কোনো অসুবিধে হয়নি। ধুমধাম করে অভিকার দিয়ার বিয়ে হয়ে গেল। পাহাড়ের ওই ছোট্ট এলাকাটা আলোকসজ্জায় ঝলমল করে উঠল। কনকনে ঠান্ডার মাঝেও ঢোলের বাজনা আর মানুষের হুল্লোড়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল চারদিকে। অভিক আর চোখে একবার দিয়ার দিকে তাকিয়ে ভাবছিল, যে পাহাড়ও শুধু দূর থেকে দেখবে বলে এসেছিল, আজ সেই পাহাড়ই ওকে আপন করে নিল। কোণের সাজে দিয়াকে যেন একদম অপার্থিব লাগছিল। বিয়ের পর অভিকার ফেরার কথা ভাবেনি। ও ঠিক করল পেলিংয়ের এই মাটি আর এই মানুষগুলোর মাঝেই ও নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে। দুজনে মিলে জান প্রাণ দিয়ে ক্যাফেটাকে সাজাতে শুরু করল।
সকাল থেকে রাত পর্যন্ত দুজন একভাবে খেটে যেত। অভিক সামনের দিকটা সামলাতো আর দিয়া সামলাতো রান্নাঘর। ওদের ভালোবাসার ছোঁয়ায় ক্যাফেটার নামডাক ছড়িয়ে পড়ল চারদিকে। পর্যটকদের এত ভিড় হতে শুরু করল যে শেষমেশ আরও দুজন স্থানীয় ছেলেকে কাজে নিতে হল। বিয়ের কয়েক মাস পরেই দোকানের সামনে ঝুলল এক নতুন সাইনবোর্ড, যেখানে জলজল করছিল অভিক ও দিয়া ফ্যামিলি ক্যাফে। দিয়া যখন প্রথমবার দোকানের ওই নতুন নামটা দেখল, ওর চোখ দুটো ভিজে এলো। ও একগাল হেসে অভিকের দিকে তাকিয়ে বলল, তুমি তো দেখি সত্যি সত্যি এই পাহাড়ের কোলে নিজের একটা স্বর্গ বানিয়ে ফেললে। অভিক হাসল, তারপর দিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ঘর আসলে ইট পাথর দিয়ে হয় না দিয়া, ঘর হয় নিজের প্রিয় মানুষগুলোকে নিয়ে। দিন যত যাচ্ছিল ওদের জীবনটা আরও বেশি রঙিন হয়ে উঠছিল। দুই পরিবারের সেই বন্ধুত্ব এখন একদম পাথরের মতো শক্ত। রূপপুরের মানুষ যখন অভিকের এই রাজকীয় সাফল্যের কথা শুনত, তারা অবাক হয়ে যেত। ওদের বিশ্বাসই হতো না যে ওদের সেই সাধারণ পাড়ার ছেলেটা সুদূর সিকিমের পাহাড়ে নিজের একটা আলাদা সাম্রাজ্য গড়ে তুলেছে। এক মনোরম বিকেলে দোকান বন্ধ করে অভিকার দিয়া পাহাড়ের ঢালে বসে সূর্যাস্ত দেখছিল। সামনের বরফে ঢাকা পাহাড়গুলো তখন আবিরের রঙে লাল হয়ে গেছে, আর উপত্যকায় বইছে সেই চেনা হিমেল হাওয়া। অভিক আকাশের দিকে তাকিয়ে খুব শান্তিতে বলল, জানি না কিভাবে কি হয়ে গেল, আমি তো এসেছিলাম মাত্র কয়েকদিনের জন্য ঘুরতে, কিন্তু ভাগ্য বোধহয় আমার জন্য অন্য কোনো বড় পরিকল্পনা করে রেখেছিল। দিয়া মিষ্টি করে হেসে অভিকের কাঁধে মাথা রাখল, বলল, আসলে কি জানো, মাঝে মাঝে আমরা পথ খুঁজে পাই না, বরং পথই আমাদের খুঁজে নেয় আর ঠিক জায়গায় পৌঁছে দেয়। অভিকর দিকে তাকিয়ে প্রাণ খুলে হাসল। ও হাড় হিম করা সত্যিটা বুঝতে পারল। জীবন ওকে শুধু একটা পাহাড় দেখার সুযোগ দেয়নি, জীবন ওকে দিয়েছে একটা সাজানো গোছানো স্বর্গ আর দিয়ার মতো একজন জীবন সঙ্গিনী। আসলে অভিক তো শুধু পাহাড় দেখতে বেরিয়েছিল, কিন্তু নিয়তি ওর জন্য এক অন্যরকম পুরস্কার তুলে রেখেছিল। অনেক সময় জীবন আমাদের এমন এক মোহনায়ানে দাঁড় করায় যা আমরা শুধু স্বপ্নেই ভাবি। অভিক এক অচেনা দেশে গিয়ে শুধু সুন্দর পাহাড় আর শান্ত লেক খুঁজে পায়নি, পেয়েছে এমন কিছু মানুষ যারা স্বার্থের ঊর্ধ্বে উঠে ওকে আশ্রয় দিয়েছে, ওর ওপর পাহাড় সমান ভরসা রেখেছে। আর সবশেষে ও খুঁজে পেয়েছে ওর জীবনের আসল ভালোবাসা। আসলে সব সফর শুধু কোথাও পৌঁছনোর জন্য হয় না, কিছু সফর হয় নিজের ভেতরের সুরটাকে চেনার জন্য। অভিকের এই কাহিনী আমাদের একটা দারুণ শিক্ষা দেয়। যদি আপনার মনটা পরিষ্কার থাকে, উদ্দেশ্য সৎ হয় আর হাড় ভাঙা খাটুনি দেওয়ার মানসিকতা থাকে, তবে দুনিয়ার যে কোনো প্রান্তেই আপনি আপনার আপনজন খুঁজে পাবেন। আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনটা বুঝি আমাদের হিসেব মতো চলবে, কিন্তু সত্যিটা হলো ওপরওয়ালা মাঝে মধ্যে আমাদের জন্য এমন সব চমক জমা করে রাখেন যা আমরা কোনো দিন কল্পনা করতে পারি না। অভিকের কাছে সেদিন না ছিল টাকা, না ছিল চেনা কোনো মুখ, কিন্তু ও হাল ছাড়েনি। ও নিজের সততা দিয়ে মানুষের মন জয় করেছে, আর সেই বিশ্বাসটাই আজ ওর পুরো পৃথিবীটাকে বদলে দিয়েছে। এখন একবার নিজেকে একটা প্রশ্ন করে দেখুন তো, আপনি যদি অভিকের জায়গায় থাকতেন, এমন এক অচেনা দেশে যেখানে আপনার কেউ নেই, সেখানে যদি এমন কোনো মানুষের দেখা পেতেন যে আপনার বিপদে এক পা বাড়িয়ে দাঁড়িয়েছে, আর তার সাথেই যদি আপনার মনের একটা বন্ধন তৈরি হতো, তবে আপনি কি করতেন? আপনি কি আপনার পুরনো চেনা ছকে ফিরে যেতেন, নাকি সেই নতুন দেশ, নতুন মানুষ আর নতুন স্বপ্নের হাত ধরে জীবনটাকে নতুন করে শুরু করতেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি সত্যিই জানতে চাই ওই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনারা কোন পথটা বেছে নিতেন। আর আপনারা যদি এমন জীবন ঘনিষ্ঠ আর মায়ায় ঘেরা গল্প শুনতে ভালোবাসেন, তবে আমাদের সাথেই জুড়ে থাকুন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে আপনার শহর বা গ্রামের নামটা জানাতে ভুলবেন না, যেখানে আপনার মনটা সব সময় পড়ে থাকে। কে জানে, হয়তো কোনো একদিন আপনার জীবনের গল্পটাও এভাবেই সবার সামনে উঠে আসবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।